জানুয়ারির সেই বিকেলটা ছিল অন্যরকম। ইরানের মধ্য উপকূলীয় সমুদ্রে তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। সময়টা বিকেল ৫টার কাছাকাছি। সমুদ্রের উপরিতলে হালকা ঢেউ খেলছে। দেখে মনে হবে সবকিছু শান্ত, স্বাভাবিক। কিন্তু সেদিনের বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ ছিল, যুদ্ধের গন্ধ। কেউ কিছু বলছে না, অথচ সবাই বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। ঠিক সেই মুহূর্তে ইরানের একটি উপকূলীয় রাডার স্টেশনের অপারেটর তার স্ক্রিনে অস্বাভাবিক কিছু দেখতে পায়। কয়েকটা ড্রোন একটা বিশাল কিছুর চারপাশে ঘুরছে। সেই বিশাল বস্তুটা আর কিছু নয়, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। পুরো ঘটনা শুরু অবশ্য এর ৮ ঘণ্টা আগে থেকে। সকালের দিকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলো যথারীতি চলাচল করছিল। এই প্রণালীটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরগুলোর একটি। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যায়। এখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটলে পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস নামতে পারে। সেদিন সকালে তেলের ট্যাঙ্কারগুলোর ভিড়ের মধ্যে রাডারে হঠাৎ ধরা পড়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি উপস্থিতি। তেলবাহী জাহাজ নয়, বাণিজ্য কার্গোও নয়, এটি একটি সম্পূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির সেই ক্যারিয়ারের চারপাশে সাপোর্ট দেয়া যুদ্ধ জাহাজ। পুরো বহরটাকে দেখলে মনে হবে সমুদ্রের বুকে একটি চলমান সামরিক ঘাঁটি ভেসে বেড়াচ্ছে। ইরানের গোয়েন্দা বিশ্লেষকরা প্রথমেই বুঝে যান এই উপস্থিতি হঠাৎ করে ঘটেনি। কেউ এরকম বিশাল একটি সামরিক বহর নিয়ে হরমুজ প্রণালীর মুখে এসে দাঁড়ায় না যদি না তার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। এটা ছিল সরাসরি ইরানকে দেয়া একটি বার্তা, শক্তি প্রদর্শনের ভাষায় বলা একটি হুমকি, যেটাকে শব্দে প্রকাশ করার দরকার হয়নি। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন পরিস্থিতি থমথমে। স্ক্রিনের পর স্ক্রিনে ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং চলছে, প্রতিটি মুভমেন্ট রেকর্ড হচ্ছে। ক্যারিয়ারটি প্রণালীর এতটাই কাছে এসেছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে এর প্রতিটি নড়াচড়া পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু ইরানের সামরিক নেতৃত্ব জানতেন এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেয়া। তাই তারা বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হলো নজরদারি ড্রোন। একটি দুটি নয়, একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করলো। এই ড্রোনগুলো সাধারণ কোনো নজরদারির যন্ত্র ছিল না। প্রতিটি ড্রোন রিয়েল টাইমে ভিডিও ফুটেজ, রাডার সিগন্যাল এবং ইলেকট্রনিক ডেটা সরাসরি ইরানের কমান্ড সেন্টারে পাঠাচ্ছিল। উচ্চতা বদলাচ্ছে, দিক পরিবর্তন করছে, মাঝে মাঝে দূরে সরে যাচ্ছে, আবার ফিরে আসছে, যেন একটা অদৃশ্য জালে পুরো ক্যারিয়ার গ্রুপকে জড়িয়ে ফেলা হচ্ছে। ইরানের বেস কমান্ড থেকে এরপর আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়। ঝুঁকি না নিয়ে শাহিদ সিরিজের ড্রোন প্রস্তুত করতে বলা হয়। এই ড্রোনগুলো ইরানের সামরিক সক্ষমতার অন্যতম গর্ব। আগের যে কোনো সিরিজের থেকে আরও উন্নত, আরও দ্রুত। কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু শনাক্ত করে সেটাকে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে এগুলো। তবে ইরান নিজেও জানত এই ড্রোনগুলো একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে এককভাবে খুব বেশি কিছু করতে পারবে না। কারণ সেই ক্যারিয়ারের ডেকে শতাধিক যুদ্ধ বিমান, সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, জাহাজের গায়ে লাগানো অত্যাধুনিক মেশিনগানগুলো মাঝ আকাশেই যে কোনো শত্রু ড্রোনকে গুড়িয়ে দিতে সক্ষম। তাহলে ইরান কি করল? তারা সিদ্ধান্ত নিল সংখ্যার জোরে চাপ তৈরি করবে। বেস কমান্ড থেকে নির্দেশ এলো ৭০০ ড্রোন প্রস্তুত করতে। হ্যাঁ, ৭০০। কারণ এত বিপুল সংখ্যক ড্রোন একসাথে আক্রমণ করলে যত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় হোক না কেন, সবগুলোকে একসাথে থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এদিকে নজরদারি ড্রোনগুলো ক্যারিয়ার গ্রুপের একটু বেশি কাছাকাছি চলে আসায় যুদ্ধজাহাজের রাডারে সেগুলো ধরা পড়ে যায়। সাথে সাথেই ক্যারিয়ারের ডেক থেকে একটি যুদ্ধবিমান ছুটে যায় সেদিকে। কিন্তু ইরানের ড্রোনগুলো এতটাই চতুর ছিল যে বিমানটি কাছে আসার আগেই সেগুলো কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে যায়। এই ঘটনা ক্যারিয়ার গ্রুপের কমান্ডারদের ভাবিয়ে তোলে। তারা বুঝতে শুরু করেন পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছিল ততটা সহজ নেই। হরমুজ প্রণালীর ভেতরে ঢুকে পড়া এই বিশাল যুদ্ধ জাহাজ এখন একটা অদ্ভুত সমস্যায় পড়েছে। এগুলোও যাচ্ছে না, পেছানোও যাচ্ছে না। কারণ হরমুজ প্রণালী এমন একটি সংকীর্ণ জলপথ যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার রাস্তা অত্যন্ত সীমিত। এই বিশাল আকৃতির এয়ারক্রাফট ক্যারিয়ারকে সেখানে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেরত আনা কার্যত অসম্ভব। ইরান এই ভৌগোলিক বাস্তবতাকেই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে ফেলেছে। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধুই নজরদারি থাকবে, কখন পরবর্তী ধাপে চলে যাবে সেটা কেউ বলতে পারছে না। একটি ভুল সিদ্ধান্ত, একটি তাড়াহুড়ো পুরো পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
ইরান কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, সরাসরি কোনো জবাবও দেয়নি। তারা শুধু চুপচাপ দেখিয়ে দিয়েছে তাদের প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। উপকূলীয় প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। যে কোনো মুহূর্তে যে কোনো আদেশ কার্যকর করার জন্য প্রতিটি সেনা সদস্য অপেক্ষায় ছিল। এরপর যা ঘটল সেটা আরও নাটকীয়। ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই আটকে পড়ে থাকে। এগোতেও পারছে না, ফিরতেও পারছে না। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে, চোখের পলকে দিক বদলাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে এই পুরো এলাকা তাদের নজরে রয়েছে। সমুদ্রের বুকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ কাউকে আক্রমণ করছে না, কিন্তু কেউ পিছুও হটছে না। ঘটনা এখানেই শেষ হয়নি। এরপর মধ্যপ্রাচ্যের আকাশে ছড়িয়ে পড়ে আরও একটি বিস্ময়কর খবর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে বসে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি মার্কিন এফ-ইগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তেহরান টাইমস তাদের প্রতিবেদনে লেখে, ইরানের দক্ষিণ উপকূলের আকাশে শত্রু বিমান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং সেটি সফলভাবে ধ্বংস করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় সেটি ওই হামলার দৃশ্য। কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি সরাসরি নাকচ করে দেয়। তারা বলে এমন কোনো ঘটনা ঘটেনি এবং ইরানের পুরো দাবিটাই ভিত্তিহীন। সেন্টকম জানায়, অপারেশন এপিক ফিউরির আওতায় এখন পর্যন্ত ৮,০০০-এরও বেশি যুদ্ধবিমান পরিচালিত হয়েছে, কিন্তু একটি মার্কিন যুদ্ধবিমানও ভূপাতিত হয়নি। ঠিক এই সময়ে আরও একটি ঘটনা সামনে আসে, যেটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক F-35 লাইটিং টু যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। খবর আসে, বিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি একটি মিশনে অংশ নেওয়ার সময় কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরান সাথে সাথেই দাবি করে তাদের আক্রমণে এই স্টেলথ বিমানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন পক্ষ অবশ্য বিষয়টি নিয়ে এখনও তদন্ত করছে বলে জানায় এবং জরুরি অবতরণের প্রকৃত কারণ স্পষ্ট করেনি। এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে F-35 সম্পর্কে একটু জানতে হবে। এটি পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। এর স্টেলথ প্রযুক্তি এতটাই অত্যাধুনিক যে রাডারে এটিকে ধরা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। যদি সত্যি ইরানের আঘাতে এই বিমান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেটা শুধু একটি বিমানের ক্ষতি নয়, সেটা মার্কিন সামরিক প্রযুক্তির জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হবে। এর পাশাপাশি ইরান আরও একটি দাবি করে। তারা বলে শতাধিক মার্কিন ও ইসরায়েলি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। ইরানের মতে এটি তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, পুরো পরিস্থিতিটা শুধু সামরিক সংঘর্ষের গল্প নয়, এটা একই সাথে একটি তথ্যযুদ্ধ। দুই পক্ষই নিজেদের শক্তিশালী দেখাতে চাইছে। ইরান দেখাতে চাইছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর আগের মতো দুর্বল নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতিটি দাবি খণ্ডন করে নিজেদের সামরিক আধিপত্যের বার্তা দিচ্ছে। কে সত্য বলছে আর কে তথ্যযুদ্ধে এগিয়ে থাকার চেষ্টা করছে, এই প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন তারা কাউকে আঘাত করতে চান না, কিন্তু কেউ যদি ইরানকে আঘাত করে তবে তার ফলাফল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে। এই কথাগুলো শুনতে কূটনৈতিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে একটি স্পষ্ট হুঁশিয়ারি। হরমুজ প্রণালীর এই নীরব সমুদ্রে দুই পরাশক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেউ প্রথম গুলি ছুটতে চাইছে না, কিন্তু কেউ পিছু হটতেও রাজি নয়। এই ঠান্ডা নীরবতার মধ্যেই আসলে চলছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা। সেটা কোনো বোমার বিস্ফোরণের নয়, বরং কৌশলে ধৈর্য এবং স্নায়ুর চাপে জেতা হারার খেলা।